মন মতো কেনাকাটা করব, সেই সাথে অনেক অনেক টাকার ডিসকাউন্টও পাবো। পরিবারের কথা চিন্তা করে একজন স্মার্ট হোমমেকারকে ঘরে বাইরে দুদিকেই কিন্তু সামাল দিতে হয়। আমরা যেমন নামি দামি মার্কেট থেকে অনেক দামি জিনিস কেনাকাটা করতে পারি, আবার নিজেদের প্রয়োজনে একদম ফুটপাত থেকেও কিন্তু খুবই কম দামের জিনিস দিয়েও সংসারটাকে চালিয়ে নিতে পারি। ফুটপাত থেকে নেওয়া 100 টাকার জিনিস ভার্সেস সুপার শপের 250 টাকার জিনিস, কোনটা ভালো এবং কোনটা সবচাইতে বেশি উপকারী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আজ আরেকটি নিউ ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে প্লিজ মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। রোজা রেখে আসলে প্রতিদিন আর কি ব্লগ দেওয়া সম্ভব হয় না, তাই আসলে এখন কন্টিনিউ আর কি ব্লগ দিতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের পর থেকে নিয়মিত হওয়ার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম মুজিবুল হক স্যারকে দেখাবো, যদিও মুজিবুল হক স্যার বাংলাদেশে থাকেন না, তবে তার অসংখ্য ডাক্তাররা রয়েছেন যারা কিনা স্যারের তত্ত্বাবধানে ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন রোগী দেখে থাকেন। এটা অনেকটাই কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের মতোই এদের আর কি চিকিৎসা কার্যক্রম। তো আমি দেখানোর পরে আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল, সেই সাথে কিছু জিনিসপত্র কিনতে দিয়েছিল। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে সামনে রোজার মাস চলে আসতেছে, আর এখন আমি আসলে এতগুলো মেডিসিন খেতেও পারবো না, আর ওরা যে নিয়মে বলছে সেভাবে চলতেও পারবো না। বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু আমার রোজার দুদিন আগে করা ছিল, আনফর্চুনেটলি এখন আপলোড দিচ্ছি। যাই হোক, আমি ওখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের পরে বাসায় যেয়ে দেখাবো। তো দুপুরের টাইম গড়িয়ে বিকেলও হয়ে গিয়েছিল, কারণ অনেক সিরিয়াল ছিল, আর আমি আর কি রাত থেকে না খাওয়া ছিলাম। তো এখন প্রায় ঘড়িতে 4টার মতো বাজে। ভাবলাম যে বাইরে যে খাওয়া দাওয়া করার চাইতে ওদের যে লাইফস্টাইল ফুড আছে সেখান থেকেই খেয়ে নিই। তো দেখো এখানে কী কী দিয়েছে, গ্রিন অ্যাপেল, তারপরে সাথে দিয়েছে ব্রোকলি, বাঁধাকপি, টমেটো, শসা, গাজরও আছে, আর আছে লাল চালের ভাত আর 2 পিস চিকেনের টুকরো। আর এটা একটা অনেক টক ফল, বিলম্ব না কি যেন এটার নাম জানি না, তবে খেতে অনেক মজার। সাথে উপর থেকে ওরা একটু অলিভ অয়েল, এরপর হচ্ছে সম্ভবত একটুখানি মধু আর সাদা তেলও ছড়িয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড বলেছিল 2টা প্লেটারের কথা, আমি বললাম যে না, আগে একটা খেয়ে দেখি, যেহেতু ওদের লাইফস্টাইল ফুড আর এই ক্লিনিকটাই হচ্ছে লাইফস্টাইল ভিত্তিক, এ কারণে খাবার দাবারও কিন্তু ওদের এমনই। আমার কাছে সত্যি কথা, খাওয়ার চাইতে প্লেটটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটা দেখতেই বেশি ভালো লাগছিল। আর খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল। আসলে আমরা তো এই ধরনের খাবারে অভ্যস্ত না, সব কিছু কিন্তু একদম আধা সেদ্ধ করা, শুধু চিকেনটা আর কি একটু ফ্রাই করা আছে, আর ভাতটা ফ্রাই করা, আর সব কিছু কিন্তু কাঁচা কাঁচা। অ্যাকচুয়ালি কিন্তু এই খাবারগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু আমরা বাঙালি, আমরা তো একদম ঝাল টাল সহ না খেলে আমাদের ভালো লাগে না। বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এরপরে তো রান্না বাড়া হয়নি, ভাবলাম যে একটু ডিম রান্না করে নিই। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে পিঠা বানাবো। আমি কিন্তু চালের গুঁড়া ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গত বছর শীতের আগেও চালগুলো ভাঙিয়েছিলাম। এগুলি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু বেশি করেই ভিজাবো। সামনে দেখা যায় রোজার মাস আসলে কিন্তু অত একটা পিঠাপুলি খাওয়া হয় না, তাই এখানে যে আমি ইলেকট্রিক কেটেলে গরম পানি করতে দিয়ে দিয়েছি, আর একদম ফুটন্ত গরম পানি কিন্তু আমি এখন চালের গুঁড়ার মধ্যে ঢেলে দিব। অনেকেই বলে না যে চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বা অন্য যে কোনো পিঠা ভালো হয় না, কিন্তু আমি আজকে চিতই পিঠাও তৈরি করব, সেই সাথে তেল চিতই পিঠাও তৈরি করব। আর কতটা যে পারফেক্ট হবে সেটা তোমরা নিজের চোখেই দেখবে। অনেকেই পারে, আবার অনেকেই পারে না। তো যাদের আর কি চালের গুঁড়া দিয়ে পিঠা হয় না, আশা করছি তোমরা যদি এই নিয়মে পিঠা তৈরি করো, একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। তো প্রথমে আমি যেটা করলাম, যেহেতু চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, একদম ঠান্ডা ছিল, তাই আমি কিন্তু ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম, বেশি দিব না। চালের গুঁড়াটা আর কি একটু নর্মাল পাতলা হবে। এরপর কিন্তু খুব ভালো মতন এভাবে আমরা নাড়াচাড়া করে নিব, যেন কোনো দলা না পাকিয়ে থাকে। দলা পাকিয়ে থাকলে দেখা যায় পানিটা আবার আর কি ঢুকবে না। তো খুব ভালো মতন যখন চালের গুঁড়া আর পানি একসাথে লিকুইড হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্তত 1 থেকে 2 ঘন্টার জন্য। চাইলে কিন্তু তোমরা 2-3 ঘন্টাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে আমি ইলিশ মাছ বের করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অল্প একটু লবণ দিয়ে এই ইলিশ মাছটাকে সেদ্ধ করে নিব। আগেই বলেছি আজকে বানাবো ইলিশ চিতই, আর এই ইলিশ চিতইটা কিন্তু খেতে অসম্ভব মজা। তোমরা কে কে ইলিশ চিতই খেয়েছো বলো তো, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তোমাদের কোন কোন এলাকায় এই ইলিশ চিতই তোমরা খাও বা কী নামে পরিচিত
সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, যেন পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ভালোবাসা জানাতে পারি। আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, এরপর ব্লেন্ডার মেশিনে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু দেখো একটা আঠালো ভাব চলে আসছে। এখন দ্বিতীয় কথা দেখো, আমি তো আর কি কারেন্টের চুলার মধ্যে ইলিশ মাছটা সেদ্ধ করে নিলাম। তারপর আমি খুব ভয়ে না ইলেকট্রনিক চুলার মধ্যে আমার যে লোহার কড়াইটা আছে সেটা দিলাম। প্রথমে ভাবলাম দেখি ট্রাই করে ভালো হয় কিনা, যদি ভালো হয় সেটাও তোমাদের জানাবো, আর যদি দেখি যে না কোনো সমস্যা হয় সেটাও তোমাদের জানাবো। কারণ আমরা অনেকেই দেখা যায় মাটির চুলায় বানাই অথবা গ্যাসের চুলায় বানাই, কিন্তু কারেন্টের চুলায় কিন্তু দেখবা খুব কম মানুষই পিঠাপুলি করে। মনের মধ্যে একটা ভয় ছিল যে যদি কোনো ইলেকট্রিসিটির কোনো সমস্যা হয় কিনা, মানে কারেন্টের শর্ট টট করে কিনা। আল্লাহ আল্লাহ করতে করতে খুব ভয়ে কারেন্টের চুলার মধ্যে কিন্তু আমি লোহার কড়াইটা বসেছিলাম। পরে দেখলাম যে না মানে খুব সুন্দর, কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে গেছে। এরপর বিসমিল্লাহ বলে পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম 1 পিস সিদ্ধ করা ইলিশ মাছের টুকরা। আর আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু লবণ দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন ম্যাজিক মশলা। এতে করে কিন্তু মাছের টেস্টটা ভীষণ ভালো হয় খেতে পিঠার সাথে। অনেকেই অনেকভাবে ইলিশ চিতই তৈরি করে, তবে এইভাবে কিন্তু বেস্ট। আর চাইলে তোমরা কিন্তু উপর থেকে একটু মরিচ বাটাও দিয়ে দিতে পারো, মানে মরিচের যে ভর্তাটা আছে না সেই ভর্তাটাও কিন্তু এভাবে উপর থেকে একটু দিয়ে দিতে পারো, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। চাইলে মাছের পরিবর্তে কিন্তু ডিমও দেওয়া যায়, তাহলে হয়ে যাবে ডিম চিতই। সে সাথে ঠিক সেম প্রসেসে এভাবে আর কি একটু মরিচ পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আবার চাইলে শুধু কিন্তু শুধু আর কি মাছ ছাড়া বা ডিম ছাড়া মরিচ পেঁয়াজ দিয়ে উপর থেকে ম্যাগি মশলা দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, মাছের রাজা ইলিশ, তো এটার স্বাদও কিন্তু সেরকমই হবে। তবে কথা আছে ইলিশ মাছ হলেই হবে না, কিছু কিছু ইলিশে কোনো স্বাদ গন্ধ কিছুই থাকে না। মাছ যদি ছোট হয় তবে সেই মাছটা ভালো হলে কিন্তু এটার টেস্টটা খুব ভালো হয়। আমার মাছটা যদিও ছোট, কিন্তু এটার টেস্ট দুর্দান্ত। আমি বেশ কয়েকদিন আগে মাছেরই একটা ভিডিও শেয়ার করেছিলাম আর কি, ফরিদপুরের ভাঙা থেকে আমি অনেকগুলো মাছ অর্ডার করে আনিয়েছিলাম। এই মাছটাই হচ্ছে সেই মাছ। যাই হোক, তোমাদের খুব কাছ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো প্রতিটি পিঠাই কিন্তু এভাবে আমি মাছ দিয়ে বানিয়ে নিলাম, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। আর আমি কিন্তু উপর থেকেও না যে মাছের একটু পানি ছিল না সেই পানিটাও কিন্তু দিয়ে দিয়েছি। দেখো অলরেডি কিন্তু সব পিঠা খাওয়া শেষ, মাত্র 3টা পিঠা বাকি আছে। আর পিঠা ভেজে আমার বড় দুলাভাইয়ের জন্য আমি কিছু পিঠা পাঠিয়ে দিয়েছি, কারণ দুলাভাইকে আসতে বলেছিলাম, সে আসতে পারবে না। আর কিছু ব্যাটার দিয়ে এখন তোমাদের আমি বোঝানোর জন্য কিছু চিতই পিঠাও বানাচ্ছি, কারণ অনেকেই বলে যে চালের গুঁড়া দিয়ে নাকি চিতই পিঠা হয় না। তো দেখো আমি কিন্তু ইলিশ চিতই করলাম, আবার হচ্ছে এই যে ছোট ছোট আমের প্যানে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এই ছোট পিঠা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, দেখা যায় কি একসাথে 3টা 4টাও খাওয়া যায়, কতটা তুলতুলে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তাসনিমকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। এরপরে কিছু ব্যাটার দিয়ে আমি একটুখানি খেজুরের গুড় আর হচ্ছে প্রায় হাফ কাপের মতো নারকেল দিয়ে এখন পোয়া পিঠা তৈরি করব। তো যে কোনো তেলের পিঠা তৈরি করার আগে তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি তেলের টেম্পারেচার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা ভালো হবে না, দেখা যায় দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি তেলের টেম্পারেচার বোঝার জন্য, প্রথমে আমি যেটা দেখালাম অল্প একটু ব্যাটার নিয়ে বা যে কোনো ভাজাভুজি করতে গেলে অল্প একটু সেই জিনিসটা নিয়ে তেলের উপরে আগে ছেড়ে দেখবে। যদি দেখো সাথে সাথে জিনিসটা উপরে চলে আসছে, তখনই বুঝতে হবে যে তেলের টেম্পারেচার একদম ঠিক আছে। তেলের সাথে সাথে কিন্তু চুলার আঁচটাও কিন্তু একদম মিডিয়ামভাবে রাখতে হবে, বেশি জোরেও রাখা যাবে না, আবার কম আঁচেও রাখা যাবে না, এতে পিঠা ভালো হবে না। এই তেলের পিঠা আমার বিয়ের লাইফে এই প্রথমবার হয়তো বা আমি তৈরি করলাম। বিয়ের আগে 2-3বার বানিয়েছিলাম, কিন্তু বিয়ের পর আমার মনে হয় না আমি কখনো বানিয়েছি। মাশাআল্লাহ খেতে এতটা ভালো হয়েছিল কি বলবো, বানানোর সাথে সাথেই দেখা যায় আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার হাজব্যান্ড ওরা নিয়ে খাওয়া শুরু করেছে। সচরাচর তাসনিম দেখা যায় কোনো একটা জিনিস বানালে পছন্দ করে খায়, কিন্তু নাফি একদম খেতে চায় না। তো আজকে নাফিও যেহেতু নিয়ে খাচ্ছে, তার মানে পিঠাটা আসলে মজা হয়েছে। তারপর আমিও খেয়েছি, কিন্তু আমি আসলে পুরো ভিডিওটা যে তোমাদের করে দেখাবো সেই জিনিসটাই করে রাখতে পারি না, কারণ একদিক দিয়ে বানাচ্ছি আর একদিক দিয়ে নিয়ে পিঠা খাওয়া শুরু করেছে। আর কিছু পিঠা রয়ে গিয়েছিল,
কিন্তু আসলে মনে ছিল না যে ভিডিও একসাথে করব। এভাবে কিন্তু দেখা যায় আমরা অনেক জিনিসই তৈরি করি। অনেক সময় মনে থাকে ভিডিও করতে, অনেক সময় মনে থাকে না। তো বানানোর ফাঁকে, ফাঁকে যতটুকু ভিডিও করেছিলাম, অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাশাআল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে। সবার খাওয়া-দাওয়া শেষ, এখন আমার পালা। তো আমি একটা ইলিশ চিতই নিয়েছি, আর আমারটার মধ্যে কিন্তু আমি একটুখানি শুধু ভর্তা দিয়েছি, কোনো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দেইনি। এটা খেতে অনেক ভালো লাগছিল, আর পিঠার যে ঝোলটা ছিল সেই ঝোলটা দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। আমি বলবো যারা যারা ইলিশ চিতই এখনও ট্রাই করো নাই, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের কথা দিতে পারি এই পিঠার স্বাদ কখনো ভোলা যাবে না। পিঠাটা চাইলে কিন্তু আরেকটু বড় সাইজও করা যেত, সেই সাথে যদি মাছের সাইজটা বড় হতো চাইলে কিন্তু বড় বড় পিস দিয়েও করা যায়। যেহেতু মাছটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। চাইলে তোমরা ইলিশ মাছটাকে আবার একদম ছোট ছোট করে টুকরো করেও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আর কি সিদ্ধ করার প্রয়োজন নেই, একদম শুধু কাঁচা অবস্থায় আর কি পিঠার উপরে দিয়ে দিলেই হলো। কারণ মাছের টুকরো যদি ছোট থাকে কাঁচা অবস্থায় দিলে কোনো সমস্যা নেই, আর এমনিতেও কিন্তু ইলিশ মাছ সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো আমি তো খাওয়া দাওয়া শেষ করেছি, আমি 2টা পিঠা খেয়েছি একসাথে। তো আমরা যে সকালে হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে কি কি জিনিস এনেছি চলো তোমাদের দেখাই। এখানে আমি বড় একটা 1 লিটারের অ্যাপেল সিডার ভিনেগার নিয়েছি, সাথে নিয়েছি বেকিং সোডা, আর এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড, এই বীজগুলো খুব ভালো। এরপর হচ্ছে একটা এনেছি হিমালয়ের পিঙ্ক সল্ট। আমার ঘরে অনেকগুলো হিমালয়ের পিঙ্ক সল্ট আছে, কিন্তু আমার কাছে ওগুলো বেশি একটা ভালো লাগে না, ভাবলাম এখান থেকেই নিয়ে যাই। আর এগুলো এখন আমি বয়ামে ঢেলে রাখবো। এই জিনিসগুলো কিন্তু অনেক দাম। এই যে অ্যাপেল সিডারের এই ভিনেগারটা প্রায় 1450 টাকা নিয়েছে, আর এইটুকুন বেকিং সোডার প্যাকেট নিয়েছে 650 টাকা। পিঙ্ক সল্টটা কত নিয়েছে আমার ঠিক মনে নেই, 800 না কত যেন। আর সাথে কিন্তু বললাম যে আরও অনেক কিছুই দিয়েছিল, প্রায় 23-24 হাজার টাকার প্রোডাক্ট ছিল। তো সেগুলো আমি আর আনি নাই। বাদাম টাদাম এগুলো তো দেখা যায় বাইরেও ভালো কোয়ালিটির পাওয়া যায়, বরঞ্চ আমার মনে হয় ওখানের চাইতে বাইরের যে বাদামগুলো সেগুলোর কোয়ালিটি বেশি ভালো। যে জিনিসগুলোতে আমাদের একটু সন্দেহ হয়, যেমন অ্যাপেল সিডার ভিনেগার, হিমালয় পিঙ্ক সল্ট বা এই যে সোডাটা, এগুলো অথেন্টিক আসলে সব জায়গায় সবসময় পাওয়া যায় না। তাই আমি বলবো এই জিনিসগুলো কিন্তু আনলেই ভালো হয়। যেমন এর আগেও আমি হেলথের কথা চিন্তা করে জাহাঙ্গীর কবির স্যারকে দেখিয়েছিলাম, সে আমাদের অনেক প্রোডাক্ট দিয়েছিল, সেখান থেকে আমি বেছে বেছে 2-3টা আইটেমই আনিয়েছিলাম। আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম জিনিসই বাইরে পাওয়া যায় এবং অরিজিনালি, কিন্তু এই যে অ্যাপেল সিডার ভিনেগার এগুলোর অনেক নকল ভার্সন আছে। এরপর হচ্ছে সোডাটাও অনেক আর কি ভালো কোয়ালিটির সবসময় পাওয়া যায় না। যেমন আমরা বেকিংয়ের জন্য যে সোডা ব্যবহার করি, আমি জিজ্ঞেস করেছিলাম সেটা খাওয়া যাবে কিনা, বললো যে খাওয়া যাবে কিন্তু মান অত একটা ভালো না। পরে চিন্তা ভাবনা করে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই এনেছি। এখন বলতে পারো যে আপু তোমাকে দেখলাম রোজার আগে, তখনও তুমি হসপিটালে গিয়েছো, এখনও দেখছি হসপিটালের ভিডিও, আসলে তোমার কি হয়েছে? তো মূলত যেমন আমার একটু সুগারের প্রবলেম আছে, এই কারণে আমি বেশি এটা নিয়ে টেনশনে আছি। কারণ যত রোগের উৎপত্তি স্থল হচ্ছে এই ব্লাড সুগার, তাই এটাকে কন্ট্রোলে রাখার জন্য বা কীভাবে কী করলে ভালো থাকা যাবে, শুধু আমি না আমার হাজব্যান্ডকেও জোর করে দেখিয়েছি। যাই হোক, এরপরে আমি আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে আরও একটা গাছ আনিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে পাথরকুচি গাছ। এই গাছটার কিন্তু অনেক গুণ, বিশেষ করে যাদের পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথর, আমি শুনেছি তাদের জন্য নাকি খুবই ভালো। তো ঔষধি গাছ হিসেবে এটার যেহেতু অনেক গুণ আছে, তাই ভাবলাম এটা আর কি পুঁতে দিই। আর যে গাছটা আমি উঠালাম ওটা ছিল, আমি আর কি কিনেছিলাম লেমন গ্রাস হিসেবে, কিন্তু পরবর্তীতে দেখলাম এটা থেকে কোনো ঘ্রাণ আসে না, কিচ্ছু আসে না, আর কি দোকানিরা আমাকে ঠকিয়েছিল। তো এখন শুধু আছে একটা কারি পাতা গাছ আর হচ্ছে শিউলি ফুল গাছ, আর এখন পুঁতে দিলাম হচ্ছে আর কি পাথরকুচি গাছ, দেখি এটা বড় হয় কিনা। এরপরে রাত্রে গিয়েছিলাম একটু সুপার শপে, স্বপ্নতে গিয়েছিলাম, ডিম আনিয়েছি। ডিম অবশ্য স্বপ্ন থেকে না, ডিম লোকাল মার্কেট থেকে আনিয়েছিলাম, টেবিলের উপরে ছিল, তাই তোমাদের দেখে একটু সরিয়ে রাখলাম। এখান থেকে কিন্তু অনেকগুলো ডিম নিয়ে আমি ভুনা করেছি। তো কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার লোকাল মার্কেট থেকে কিনা, আর ওগুলো হচ্ছে 100 টাকার জিনিস। আর মার্কেট থেকে কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। তো অনেক কিছু কিনেছি, 7240 টাকার জিনিস কিনেছিলাম, কিন্তু 587 টাকা এই কেনাকাটাগুলো থেকে ডিসকাউন্ট পেয়েছি। বলো এতগুলো টাকা কে দিত? আসলে সুপার শপে মার্কেটে করা ভালো, আমি বলবো অনেক কিছুই কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। আবার দেখা যায় মুদির যে পাইকারি দোকানগুলো, সেখান থেকেও কম দামে অনেক জিনিস কেনা যায়। যার যেভাবে সুবিধা হয় তার কিন্তু সেখান থেকেই জিনিস ক্রয় করা ভালো। প্রথমেই এনেছি আর কি সেমাই, লাচ্ছা সেমাই, এখানে 2 প্যাকেট আছে। এরপরে বড় একটা টমেটোর সস এনেছি সাবান। এই লিলি সোপটা মূলত তাসনিম এনেছে, আমি এমনি ডেটল বা অ্যান্টিসেপ্টিক যে সাবানগুলো সেগুলো ব্যবহার করি, তো তাসনিম বললো যে ওর জন্য এটা নেওয়ার জন্য। সাথে আমার জন্য নিয়েছি আলট্রা একটা হচ্ছে
বাটার ডিম দিয়ে অথবা দেখা যায় বাদাম দিয়ে ভেজে খাওয়ার জন্য। এরপরে এই যে বারবিকিউ চানাচুর এনেছি। সবসময় ঘরে কিন্তু এই চানাচুরটা আমার আসে, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আজকে অন্য আরেকটা চানাচুর নিব। পাশে ছিল রুচির চানাচুর প্রিমিয়াম মিক্স, তো ভাবলাম নিয়ে নিই। দেখা যাচ্ছে উপর থেকে অনেক বাদাম টাদাম আছে। এরপরে যে আমার জন্য নিয়েছি একটা লাল আর কি বিন্নি চাল। এই চালের ভাত খেলে নাকি আসলে ভালো, স্বাস্থ্যও কমে, আবার নাকি ডায়াবেটিক্সও কমে। তো আমার যেহেতু স্বাস্থ্যও বেড়েছে, ডায়াবেটিক্সটাও একটু বেড়েছে, তাই ভাবলাম নিয়ে নিই, দেখা যাক খাওয়ার চেষ্টা করব। কিছু ফ্রোজেন আইটেম নিয়েছি। এবার আমি রমজানে কোনো ফ্রোজেন আইটেম করতে পারিনি বাচ্চাদের জন্য, তাই নিয়ে নিলাম। নাফি নিয়েছে একটা লিকুইড সোপ, এটাও ভালো। আর নিয়েছি কিছু স্যুপের আইটেম, ইনস্ট্যান্ট যেন রোজার মধ্যে তৈরি করে খাওয়া যায়। এই স্যুপগুলো আসলে খেতে ভালোই লাগে, খারাপ না। তো আমি কিছু ভেজিটেবল স্যুপও নিয়েছি আর হচ্ছে চিকেন স্যুপও নিয়েছি। আর আমার জন্য এনেছি একটা ডাব শ্যাম্পু, নাফি তাসিমের জন্য এনেছি প্যারাশুটের শ্যাম্পু। দুইটা শ্যাম্পু আনার কারণ আছে, দুই মেয়ে প্রচুর পরিমাণে তারা শ্যাম্পু ইউজ করে, পারলে প্রতিদিনই মাথা ধোয়, খুব তাড়াতাড়ি শ্যাম্পু শেষ হয়ে যায়। এজন্য ওর বাবা ওদের জন্য আর কি, ওদের দুই বোনের জন্য আলাদা শ্যাম্পু দিয়েছে আর আমার জন্য আলাদা। এক হিসেবে ভালোই হয়েছে, এখন অপচয়টা কম হবে, কারণ ওদের দুই বোনেরটা আমি দেখে দেখে ব্যবহার করাতে পারবো। যেহেতু লাল চাল এনেছি, এজন্য ভাবলাম যে একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে যাই। এই অলিভ অয়েলটা কিন্তু আমাকে সকালে যেখানে গিয়েছিলাম সেখান থেকে সাজেস্ট করেছিল, আনি নাই, ভাবলাম যে বাইরে থেকে নিব। বাইরে থেকে আনাতে কি সুবিধা হয়েছে তোমাদের সবার আর কি ভিডিওর লাস্টে বলবো। ১৩০ টাকা দাম হলেও কিন্তু ১৩০ টাকা দাম নেয়নি, এখান থেকে আমরা অনেকটা টাকাই ডিসকাউন্ট পেয়েছি। কারণ এই যে প্রোডাক্টগুলো দেখছো, ম্যাক্সিমাম প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট ছিল। শুধু এই যে কোরিয়ান যে নুডলস, সেটার মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল না। 5টা প্যাকেটের দাম নিয়েছিল 1100 টাকা, কিন্তু এতগুলো প্রোডাক্ট থেকে আমি প্রায় 585 টাকার মতন ডিসকাউন্ট পেয়েছি। তো এইভাবে আসলে একটু বুঝে শুনে যদি আমরা কেনাকাটা করি, আমরা কিন্তু সংসারে অনেকটা টাকাই সেভ করতে পারবো। আর এই যে দেখো, আমি আসার পথে দেখলাম একটা ভ্যানে করে কিছু প্লাস্টিকের জিনিস বিক্রি করছিল। তো এমনি মনের কৌতূহল থেকে সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম বেশ ভালো ভালো জিনিসই। আর আমি কিন্তু সচরাচর এই জিনিসগুলো খুব কম কিনি, কেনা হয় না, কিন্তু দেখলাম কি ঢাকনাগুলা অনেকটা পোক্ত। আমি ভেবেছিলাম প্রথমে একটার ভিতরে হয়তো বা 2টা দেয়া, পরে দেখলাম যে না, একটাই দেয়া। আর মাত্র এগুলোর দাম কত জানো? যে কোনো একটা আইটেম 10 টাকা। এখানে যতগুলো আইটেম দেখছো প্রত্যেকটা 10 টাকা করে। এই যে কিউট ছাকরিটা, এটা কিন্তু আমার আনার কোনো দরকার ছিল না, প্রয়োজন নেই, কিন্তু আমার কাছে ভালো লাগলো, এই কারণে আমি এগুলো নিয়ে আসলাম। দেখো, স্বপ্ন থেকে আনা 3টা বাটির দাম নিয়েছে 250 টাকা, আর এতগুলো জিনিসের দাম নিয়েছে মাত্র 100 টাকা। তো কোন আইটেমটা তোমাদের কাছে ভালো লাগলো বেশি বলো তো? প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই প্রয়োজনীয়। রমজান মাসে ছোট ছোট বক্সগুলো এনেছি, দেখা যায় একটু পেঁয়াজ রাখা যায়, একটু মরিচ রাখা যায়, এই কারণে। আর বড় বক্সগুলো তো প্রয়োজন হয়ই, এই কারণে অনেকগুলো বক্স কিনলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আসলে চানাচুরের প্যাকেটটা কিন্তু খুব ভালো। চানাচুরের ভিতরে দেখলাম কাজু বাদাম দেওয়া ছিল, টেস্টও ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।